আছে বিভিন্ন কোর্সে। বাট আমাদের মাল্টিমিডিয়া হচ্ছে যে কমিউনিকেশন দিকে, যে নেটওয়ার্কিং, একটা ইন্টারনেটের মাধ্যমে একটা মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন চলতে গেলে কি কি ধরনের প্রোটোকল বা অ্যালগোরিদম লাগে বা কি কি টেকনিক অবলম্বন করতে হয়, সেই বিষয়গুলা মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনে আসবে ইন কনটেক্সট অফ ইন্টারনেট অ্যাপ্লিকেশন। তো আমাদের এইমস হচ্ছে কি কি ডিফাইন মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন। মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায়? ইন্ট্রোডিউস টেকনোলজি ফর ডেলিভারিং মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন ইন ইন্টারনেটের মাধ্যমে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন কিভাবে ডেলিভার করা হয়, এবং রেইজ দ্য ইস্যুস ইন ডেলিভারিং মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন, কি কি প্রবলেম ঘটতে পারে, কি কি ইস্যুস এখান থেকে তৈরি হতে পারে, সেই বিষয়গুলো থাকবে। তো কন্টেন্টসে যদি আমরা দেখি, অ্যাপ্লিকেশন ক্যারেক্টারিস্টিক্স রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেশনের ক্যারেক্টারিস্টিক্স কি ধরনের, রিকোয়ারমেন্ট কি লাগবে, কি ধরনের অ্যাপ্লিকেশনের জন্য ভয়েস, ভিডিও, অডিও, এগুলোর পারফরমেন্স রিকোয়ারমেন্টও লাগবে। ভয়েস, ভিডিও আমরা যেটা বুঝি, স্পেশালি মাল্টিমিডিয়া বলতে যে তিনটা বেসিক কি বোঝায় সে তিনটা, এবং ভয়েস ওভার আইপি, স্ট্রিমিং, স্টোরড অডিও ভিডিও, আইপিটিভি, অ্যান্ড সো অন সো, অনেক যে ধরনের অ্যাপ্লিকেশন আছে মাল্টিমিডিয়া, সেই বিষয়গুলো এবং তাদের কোয়ালিটি অফ সার্ভিস আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব যদি সম্ভব হয়। অ্যাপ্লিকেশন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রিকোয়ারমেন্ট, কি কি ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্লিকেশনে কি কি বৈশিষ্ট্য থাকলে বিবেচনার উপর ভিত্তি করে একটা নেটওয়ার্ক ডিজাইন হবে, বা তার যে ই ট্রান্সমিশন যে ব্যান্ডউইথ বা ডিলে বা তার এফিসিয়েন্সি কেমন হবে, সেটা নির্ভর করবে অ্যাপ্লিকেশন গুলো আসলে কিভাবে কাজ করে বা তার কি দরকার, প্রয়োজন কি, তার বৈশিষ্ট্য কি, এগুলো জানলে। তো টাইপস অফ মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন, কি ধরনের অ্যাপ্লিকেশন আছে? ওয়ান ওয়ে কমিউনিকেশন যদি আমরা চিন্তা করি, যেটা ইউনিডিরেকশনাল, লিসনিং টু রেডিও আর মিউজিক, মিউজিক বা রেডিও শুনতে গেলে আমরা বা ভিম রেকর্ডেড লাইভ ভিডিও এগুলো দেখতে গেলে একমুখী, এদিকে একমুখী কমিউনিকেশন হয়, একদিক থেকে সার্ভার থেকে আমাদের নর্মালি ইউজারের দিকে আসতে থাকে। অলসো রেফার্ড as টু as স্ট্রিমিং সার্ভিস, যেমন স্টোরড অডিও ভিডিও বা লাইভ অডিও ভিডিও যেটাই হোক না কেন, সেটা আমার একদিক থেকে আরেক দিকে সার্ভারের থেকে ক্লায়েন্টের দিকে নর্মালি ফ্লোটা হয় এবং ইউজার সেটা এনজয় করে বা সেটা উপভোগ করে থাকে। আর টু এ কমিউনিকেশন যেগুলো আছে যেটা বাই ডিরেকশনাল, তার মধ্যে পড়ে ভয়েস কল যেগুলো বা ভিডিও কনফারেন্সিং, এগুলো হয়। এবং অলসো রেফার্ড, এই ধরনের সার্ভিসকে বলা আবার ইন্টারেক্টিভ সার্ভিসও বলা হয়। ভিডিও কনফারেন্সিং বা ভয়েস কল, আমরা একই সাথে যে আমরা কথা বলতেছি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভিডিও কনফারেন্সিং, যদিও অনেক ভিডিও অফ আছে, ভিডিও অন করলে আমরা সেটা দেখতে পারি, বা ইমেজ গুলা দেখতেছি, স্টিল ইমেজ, কথা শুনতেছি, লট অফ থিং, টু এ কমিউনিকেশন বা বাই ডিরেকশনাল কমিউনিকেশন। সামটাইমস মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন আর রেফার টু এজ রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, অনেক সময় মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনকে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বলে। কখন বলে? যখন আসলে ডিলেটা একটা ফান্ডামেন্টাল রোল প্লে করে। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে সেন্ডার এবং রিসিভার কমিউনিকেশন অ্যাজ ইফ দে আর দ্য সেম ফিজিক্যাল লোকেশন, তারা এজ ইফ মনে হবে সামনে সামনে কথা বলতেছে, কিন্তু আসলে তারা দেখা যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বা তোমাদের সাথে আমার দেশের কেউ ঢাকা আছে, কেউ তার বাড়িতে আছে, কেউ হলে আছে, আমি অরুণাপুলি বসে আছে, বাট অ্যাজ ইফ আমরা মনে হচ্ছে যে একই জায়গায় বসে ক্লাস করতেছি। দিস ইজ কল্ড রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। কারণ এখানে যেটা প্রয়োজন এই ধরনের অ্যাপ্লিকেশনে, সেটা হলো স্মল ডিলে অ্যান্ড জিটার। স্মল ডিলে, যে ডিলেটা থাকবে খুবই নেগলিজেবল, যেটা সহনীয় পর্যায়ে, এবং জিটার ভেরিয়েবল ডিলেটা না থাকলে ভালো, যে থাকে তারও লিমিটটা খুব কম থাকতে হবে, বা এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুব কম হইতে হবে। তাইলে নর্মালি অ্যাপ্লিকেশন গুলো গ্রহণযোগ্য হবে, বা এই রিয়েল টাইম অ্যাপ্লিকেশনটা স্মুদিং হবে, এবং সেটা বা এফিশিয়েন্ট হবে বা ব্যান্ডউইথ এফিশিয়েন্ট হবে। আদার অ্যাপ্লিকেশন থাকতে পারে, সেগুলো ওয়েব ব্রাউজিং, ফাইল ডাউনলোডিং, ইমেল ডাটাবেস, সেখানে রিলায়েবিলিটি এসেনশিয়াল। এই ধরনের যে অ্যাপ্লিকেশন, ওয়েব ব্রাউজিং, ফাইল ডাউনলোডিং, এখানে রিলায়েবিলিটি ফ্যাক্টর। লার্জ অ্যান্ড ভ্যারিং ডিলে ক্যান বি টলারেড, এই ক্ষেত্রে রিয়েল টাইম না হলেও চলবে, এখানে ডিলে যাই হোক কোনো সমস্যা নেই, কারণ ফাইল একটা ডাউনলোড হবে, সেটা 1 মিনিট আগে হলো, 5 মিনিট পরে হলো, বা একটা মেসেজ পাঠাইছি সেটা 2 মিনিট পরে গেলো, সমস্যা নেই। কিন্তু আমি যেটা ভিডিও দেখতে থাকি বা একজনের সাথে কথা বলতে থাকি, 2 মিনিট কথা বলে অফ করলে মনে হবে যে আমি মনে চলে গেছি, বা আমি মনে অফ হয়ে গেছি, বা আমি কোনো কাজে এনগেজ হয়ে গেছি, সেখানে একটা ডেড মনে হয়। এটা হলো মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন। যে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন হলো ডিলে সেন্সিটিভ, যে লার্জ ডিলে জিটার মেক দ্য অ্যাপ্লিকেশন আনইউজেবল।
যদি অনেক বেশি ডিলে হয় বা অনেক বড় বড় জিটার হয়, মানে ভেরিয়েবল ডিলে হয়, তাহলে এটা মানে খুব গ্রহণযোগ্য হবে না। এবং লস টলারেন্ট একটা প্রপার্টি কি, যে এই ধরনের অ্যাপ্লিকেশন লস টলারেন্ট, দুই একটা প্যাকেট লস হলো খুব একটা সমস্যা হয় না, যেটা যে কোনো ফাইল কমিউনিকেশনের ক্ষেত্রে বা যে কোনো ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে, ডাটাবেস অ্যাক্সেসের ক্ষেত্রে নর্মালি এটা হয় না। যে কোনো একটা ফাইল বা কন্টেন্ট মিসিং হলে সেখানে প্রবলেম হবে। কিন্তু ভিডিও বা অডিওর ক্ষেত্রে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু লস হলে হয়তো এফিসিয়েন্সি কমে যায় বা স্মুথনেস কমে যায়, বাট ইট ওয়ার্কস ওয়েল। এটা সুবিধা হলো এইটি। তো ভয়েস কমিউনিকেশনের আমরা ফিগারটা দেখি যে দ্য হিউম্যান ভয়েস ইউজ ফ্রিকোয়েন্সি ইন দ্য রেঞ্জ অফ, এই রেঞ্জের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভয়েস, টেলিফোন ভয়েসের একটা রেঞ্জ আছে, তারপরে আমার স্পিচের একটা রেঞ্জ আছে, আবার মিউজিক যেটা আছে, মিউজিকের একটা রেঞ্জ আছে। তবে স্পিচের রেঞ্জের চেয়ে মিউজিকের রেঞ্জটা অনেক বেশি থাকে, সেখানে আমার ওয়াইড ডাইনামিক রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আমার ভয়েসটা আপ এন্ড ডাউন করে। কিন্তু আমরা যখন কথা বলি, এই স্পিচের রেঞ্জটা অনেক কম, আপ এন্ড আপস এন্ড ডাউন করে, এবং তাদের ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ কম। নর্মালি দেখা যায় যে মেজরিটি ভয়েসের ক্ষেত্রে 300 হার্টজ থেকে 3400 হার্জের মধ্যে, বা 300 হার্টজ থেকে 3.4 কিলো হার্জের মধ্যেই আহ, আমাদের ভয়েসটা থাকে নর্মাল কমিউনিকেশনে, নর্মাল যে কোনো কনভারসেশনে, রাদার দেন 10 কিলো হার্টজ। 3.4 কিলো হার্টজের মধ্যেই জেনারেলি 4 কিলো হার্টজ ধরা হয়, যে আমাদের যে ফিল্টার গুলা ডিজাইন করা হয়, ইলেকট্রনিক ফিল্টার বা আমাদের রেডিও রিসিভারের যে ফিল্টার গুলা ডিজাইন করা হয়, নর্মালি 4 কিলো হার্টজের মধ্যেই হইলে আমাদের চলে। কারণ এই রেঞ্জের মধ্যে নর্মালি ভয়েস গুলা এই রেঞ্জের মধ্যে থেকে যায়, বা ক্যারেক্টারিস্টিক এই ধরনের আমাদের ভয়েসের বৈশিষ্ট্যটা এরকম যে আমরা 4 কিলোহার্জের মধ্যেই আমাদের ভয়েসটা সীমাবদ্ধ রাখার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে। আবার এক্সেপশনালি একটু উপরে নিচে যায় সেটা অন্য বিষয়, বাট জেনারেল কেস। এবং ভয়েস কমিউনিকেশন একটা ফ্যাক্টর, যে আমরা যে ভয়েসটা ইউজ, আমরা কথা বলতেছি এখন এই মুহূর্তে, এটা কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল। ভয়েসের আপস এন্ড ডাউনস আছে, এরকম একটা কন্টিনিউয়াস সিগন্যাল। এই সিগন্যালটাকে ডিজিটাইজ করা হয়। ওই ডিজিটাইজ করার টেকনিক হচ্ছে পিসিএম কোড, পালস কোড মডুলেশন কোড। পাসওয়ার্ড মডুলেশনের মাধ্যমে যেটা করা হয়, যে যে নাম্বার আছে, যে আমরা ডিজিটাইজেশন যে লেভেল গুলা আছে, ডিজিটাইজেশন লেভেল গুলা নিয়ারেস্ট লেভেল আমরা নেওয়ার চেষ্টা করি। এখানে যেটা করা হয়েছে সেটা হলো নিয়ারেস্ট নিচেরটা, যে 1.1 থাকলে 1-এ নিয়ে আসবে, 9.2 থাকলে 9-এ নিয়ে আসবে, 10.8 থাকলে 10-এ নিয়ে আসবে, মানে তারা ফ্লোরিং। এখানে করা হচ্ছে ফ্লোরিং, মানে নিয়ারেস্ট ইন্টিজারে নিয়ে যাচ্ছে। যে নিয়ারেস্ট ইন্টিজারটা হচ্ছে ফ্লোরিং ফাংশন ইউজ করতেছে, এবং সেই ফ্লোরিং ফাংশনে নেওয়ার পর যে ইন্টিজারটা পাচ্ছে সেটাকে পিসিএম কোডে রূপান্তরিত করতেছে বা ডিজিটাল ফর্মে নিয়ে যাচ্ছে। যে 1 হলে সে 001, 9 হলে 101, 15 হলে 4টা 1, এরকম 4 বিটে কনভার্ট করতেছে তার ডিজিটাল ফর্মে। তার মানে এই ভয়েস সিগন্যালটা এখন আর স্ট্রিম অফ বিট, পিসিএম কোড যেটা আছে, স্ট্রিম অফ বিটে রূপান্তরিত হয়েছে। আমরা সেম যদি করি, এই স্ট্রিম অফ বিট থেকে আবার রিকনস্ট্রাক্ট করে অরিজিনাল সিগন্যাল, সেই অ্যানালগ সিগন্যালটা রিকনস্ট্রাক্ট এখান থেকে করা যাবে। এবং সেটা যে আমি বা করতেছি, সেটা আমি অরিজিনাল যে ভেঙে ভেঙে সেটা কোয়ান্টাইজ করলে সেটা ডিজিটাল ফর্মে নিচ্ছে, এখানে কিছু ইনফরমেশন লস হচ্ছে অবভিয়াসলি। সেই ইনফরমেশনটা রিকনস্ট্রাক্ট করা যায় কিনা তার একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে হাউ মাচ ইনফরমেশন নিডেড ইন ডিজিটাল ডাটা টু অ্যাকুরেটলি রিপ্রোডিউস অ্যানালগ সিগন্যাল এট দ্য রিসিভার। তো স্যাম্পলিং রেট কেমন হবে? স্যাম্পলিং রেট হচ্ছে স্যাম্পল পার সেকেন্ড অথবা হার্টস, যে এক সেকেন্ডে কতগুলা স্যাম্পল নিব, বা এটাকে সাইন্টিফিক টার্মে বা ফিজিক্যাল টার্মে বলে হার্টস। এবং নিকুয়াস স্যাম্পলিং থিওরাম এটাই বলতেছে যে আমরা যদি, আমি যে কথা বলতেছি আমার ভয়েস ফ্রিকোয়েন্সি যদি 4 কিলো হার্টস হয়, আমি যদি আমার এই সিগন্যালকে 8 কিলো হার্টস বা 8,000 স্যাম্পল নেই প্রতি সেকেন্ডে, তাহলে এই স্যাম্পলটাকে ডিজিটাল করে পাঠাইলে এটার থেকে অরিজিনাল সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করা সম্ভব। তার মানে আমার হাইয়েস্ট ব্যান্ডউইথ যদি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি বি হয়, তাহলে এটাকে স্যাম্পলিং করতে হবে 2 বি রেটে, বা 8,000, 4,000 হার্জ যদি আমার ফ্রিকোয়েন্সি হয়, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তাহলে আমার আমার যে এই কন্টিনিউয়াস সিগন্যালটা, অ্যানালগ সিগন্যালটাকে, তাকে 8,000 8,000 বার স্যাম্পলিং করতে হবে প্রতি সেকেন্ডে, বা 8 কিলো হার্জে স্যাম্পলিং করে এটাকে যদি ডিজিটালে রূপান্তরিত করি, সেখান থেকে অরিজিনাল সিগন্যাল যে অ্যানালগ সিগন্যালটা, সেটা রিকনস্ট্রাক্ট করা যাবে উইদাউট এনি প্রবলেমস। এটা হলো আমাদের মেইন থিওরিটিক্যাল ভিউ, এবং সেটা প্রুভ করা হয় ডেটা কমিউনিকেশনে
সেটা তোমাদের জানার কথা। আর স্যাম্পল সাইজ হচ্ছে হাউ মেনি ডিফারেন্ট লেভেলস ক্যান এ স্যাম্পল রিপ্রেজেন্ট, যে কতগুলা কোয়ান্টাইজ লেভেলে সেটাই করা যায়। স্যাম্পলিং রেট হচ্ছে এক্স ওয়াই, এক্স এর দিকে কতগুলা স্যাম্পল নিব, এক এক প্রতি সেকেন্ডে কতগুলা নিব, আর ওয়াই এর দিকে যেটা কাটা হয় ইন্টিজার পয়েন্ট, সেটা হলো স্যাম্পল সাইজ। এটার ইউনিট হচ্ছে বিটস। তো বলতেছে লো স্যাম্পল রেট, স্যাম্পল লো স্যাম্পল সাইজেস, low sample rates and small sample sizes can lead to poor voice reproduction at the receiver। যে আমরা যদি স্যাম্পল সাইজও কম নেই এবং স্মল সাইজের স্যাম্পল নেই, তাহলে সেইখানে যে আউটপুটে যে সিগন্যালটা পৌঁছাবে, যে ডিজিটাল ইনফরমেশন গুলো পৌঁছাবে, সেখান থেকে অরিজিনাল সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করতে আসলে পারবে না। বা সেখানে বা যেটা প্রডিউস হবে অরিজিনালটা, সেটা অ্যাকচুয়াল অরিজিন হবে না, অরিজিনাল হবে না, সেটা একটু ডিস্টর্টেড থাকবে, বা সেটা কোয়ালিটি অনেক পোর থাকবে। যাতে করে আমি যে বা এখানে কথাগুলো বলতেছি, সেই কথাগুলো অরিজিনালি তোমার কাছে ওইভাবে রিপ্রোডিউস হবে না, বা ভেঙে যাবে, কেটে যাবে, বা একটু লয়ার পিচ পিচ শোনা যাবে, কত অ্যাকুরেট পাঞ্চুয়েশনটা শোনা যাবে না, এরকম হবে। এবং হাই স্যাম্পল রেটস, লার্জ স্যাম্পল সাইজ রিকোয়ার্স হাই ট্রান্সমিশন রেটস। কিন্তু আমরা যদি কোয়ালিটি রিসিভারের মধ্যে সিগন্যাল কোয়ান্টিটি বাড়াইতে চাই, তাহলে আমার আমার কি করতে হবে, আমার হাই স্যাম্পল রেট বা স্যাম্পল রেটটা বাড়াইতে হবে, এবং স্যাম্পল সাইজটা বাড়াইতে হবে। এবং সেক্ষেত্রে যা বাড়বে সেটা হলো ব্যান্ডউইথ বেড়ে যাবে, কারণ আমার পার সেকেন্ডে তখন আমার বিটের পরিমাণ বাড়াইতে হবে। সেক্ষেত্রে ব্যান্ডউইথ বেশি লাগবে এবং কষ্ট বেড়ে যাবে। আমরা যদি দেখি যে প্রথম যে তিনটা উপরের যে তিনটা আছে, ফিগার আছে, সেখানে দেখা যাচ্ছে যে আমার স্যাম্পল সাইজ ঠিক রাখা হয়েছে, কিন্তু লেভেল লেভেল কমিয়ে দেওয়া হচ্ছে। আমার প্রথমে আছে 100টা লেভেল, মানে কোয়ান্টাইজেশন লেভেল 100টা, পরে কোয়ান্টাইজেশন লেভেল 10টা, এবং তারপরে কোয়ান্টাইজেশন লেভেল 4টা। আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পল গুলা কি অরিজিনাল যে সাইনোসিডাল সিগন্যাল, সেখান থেকে কিভাবে এটা স্কোয়ার শেপ হয়ে যাচ্ছে, তার মানে সিগন্যাল ডিস্টর্ট হয়ে যাচ্ছে। একইভাবে নিচে যদি আমরা দেখি যে লেভেল ঠিক রাখলাম 10টা লেভেল, বাট স্যাম্পল পার সেকেন্ডে কমিয়ে দিচ্ছি, প্রথমে 50টা, পরে 10টা, পরে 4টা। এখানেও দেখতে পারতেছি যে আমার যখন স্যাম্পল পার সেকেন্ড কমিয়ে দিচ্ছে, স্যাম্পল রেট কমিয়ে দিচ্ছে, তখন আমার কি হচ্ছে, স্যাম্পলের যে আউটপুটে আমার সেটা ডিস্টরশন বেড়ে যাচ্ছে। অরিজিনাল যে সিগন্যালটা থাকার কথা, সেটা আমার যে বাম পাশে যারা দেখতেছি, ডান পাশে গিয়ে একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে। তো রিপ্রোডাকশন হচ্ছে না ঠিক মতো। এখন বোঝা যাচ্ছে যে যদি আমরা স্যাম্পল রেট ঠিক রেখে স্যাম্পল সাইজ কমাই, তাহলেও যে প্রবলেম হচ্ছে, এবং স্যাম্পল সাইজ ঠিক রেখে যদি স্যাম্পলিং রেট কমাই, তাহলেও আমার একই প্রবলেম হচ্ছে। মানে আমার যে রিপ্রোডিউস সিগন্যালটা বা যেটা রিকনস্ট্রাক্ট করবো স্যাম্পলটা, সেটা অরিজিনাল স্যাম্পলের মতো থাকছে না, ডিস্টর্ট হয়ে যাচ্ছে। কাজে সেখান থেকে যে সাউন্ডটা রিপ্রোডিউস হবে বা ভিডিওটা রিপ্রোডিউস হবে, সেটা ভালো হবে না, বা স্যাম্পল সেটা ভয়েসটা বা মিউজিকটা সেটা ভালো রিকনস্ট্রাক্ট হবে না। তো ভয়েস কমিউনিকেশন ইজ এ টাইপ অফ অডিও কমিউনিকেশন। নন ভয়েস অডিও কমিউনিকেশন, যেটা মিউজিক, নন ভয়েস আমরা কথা বলতেছি, গান গেলে যেটা হবে সেটা হলো নন ভয়েস। Same concept applied as for the voice communication. Music generally has a larger bandwidth than the voice. মিউজিকের জন্য আমার ব্যান্ডউইথ বেশি লাগবে, এবং সেখানে আমার কোয়ান্টাইজেশন ইসের মধ্যে আমার বেশি লাগবে, লেভেল বা স্যাম্পলিং রেটটা বেশি লাগবে। ইউজার অফ ডিজায়ার হায়ার কোয়ালিটি আউটপুট, আমরা কোয়ালিটি বেশি চাইলে আমার ব্যান্ডউইথ বেশি দিতে হবে। তার মানে আমার যে ট্রান্সমিশন মিডিয়া বা আমার যে নেটওয়ার্কিং যে সিস্টেম, সেখানে আমি যত ব্যান্ডউইথ বাড়াইতে পারবো, হায়ার ক্যাপাসিটি সিগন্যাল পাঠাইতে পারবো, আমার তথ্য কি হবে, রিপ্রোডাকশন ভালো হবে, এবং ইউজারকে আমি সেন্ডার জিনিসটা ভয়েসটা আমি তত হাই ফিডেলিটিতে শুনতে পারবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? 10 স্লাইড পর্যন্ত। কোনটা লেভেল? ও, 10 লেভেল। 10 লেভেল তো ওই যে দেখানো হচ্ছে আর কি এখানে। 10 লেভেলের এটা ইনপুট সিগন্যাল তো দেওয়া নাই। হুম, ইনপুট সিগন্যাল তো দেওয়া নাই, এর জন্য বুঝতে পারবা না। ঠিক আছে, এখানে গুনে গুনে না, লেভেল তো দেখা যাচ্ছে এখানে হলো 10টাই আছে অলমোস্ট, কিন্তু 100টা তো উপরে নাই, তাই না? নিচে তো আমি গুনতে পারি 10টা, উপরে নিচে মিলে।
তাই না? উপরে পাঁচটা নিচে পাঁচটা, কিন্তু উপরে যে 100 লেভেল আছে সেটা কিন্তু দেখানো নেই। তাহলে সব লেভেলে ডাটা থাকবে নট নেসেসারিলি। লেভেল হচ্ছে এইটা, কোনটা জানেন, এই যে লেভেল 0 থেকে 15টা লেভেল। ঠিক আছে, লেভেল দেখতে পারছো? পরে যে যে এইগুলা, এই ইন্টিজার লেভেল গুলা, এগুলো হলো লেভেল, এটা হলো স্যাম্পল সাইজ। আর আমি এক্সেসে যে গেলে আছে সেটা হলো ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং রেট, কোন রেটে আমি সেটা স্যাম্পলিং করব এই সিগন্যালটা থেকে। স্যাম্পল গুলা কোন রেটে নিব, কত তাড়াতাড়ি নিব, কত দেরিতে নিব, এটা। ভিডিও কমিউনিকেশন, ভিডিও হচ্ছে স্টিল ইমেজ রিপ্রেজেন্টিং সিনস ইন মোশন। তাহলে আমরা নর্মালি স্টিল ইমেজ গুলাই পাঠাই। একে যখন আমার আমি মোশনে শো করি, মানে কন্টিনিউয়াসলি আমি এটাকে রোল করাই বা রান করাই, তাহলে সেটা একটা ভিডিও, একটা ইলিউশন তৈরি হয়, বা ভিডিও, মানে ভিডিও হিসেবে আমরা দেখি। এবং স্টিল ইমেজকে আমরা বলি ফ্রেম। ভিডিও ইজ অফটেন অ্যাকম্পানিড বাই অডিও। নর্মালি ভিডিওর সাথে অডিও না থাকলে তো বোবা ছবি আমরা দেখতে চাই না, অডিও থাকে। হাউ মাচ ইনফরমেশন ইজ কন্টেন ইন ভিডিও, ভিডিওর মধ্যে কি পরিমাণ ইনফরমেশন থাকে। ফ্রেম সাইজ বা রেজুলেশন, একটা ফ্রেমের মধ্যে কি পরিমাণ পিক্সেল থাকে। হাউ লার্জ ইজ ফ্রেম, একটা ফ্রেমের সাইজ কত, সেটা হলো হাইট এবং উইথের যে গুণফল, সেটা নাম্বার অফ পিক্সেল আমরা প্রকাশ করি। হাউ মাচ ডেপথ ইন কালার, তার মানে একটা বিটস পার পিক্সেল, একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করতে যত বিট লাগবে, যত কালারফুল হবে তত বিট বেশি লাগবে। এবং আমার যেটা হাইট উইথ বেশি হবে সেটা পিক্সেল আমার পরিমাণ বাড়বে। তো পিক্সেলও বা যদি বাড়ে এবং পার পিক্সেলের যদি বিটও বাড়ে, তাহলে আলটিমেটলি এর ব্যান্ডউইথ বেড়ে যাবে, ফ্রেম সাইজ বাড়বে। এবং ফ্রেম রেট হচ্ছে হাউ মাস, এই এক ফ্রেম যে আমার সাইজ হলো, যত বিট হলো, তাহলে কতগুলা ফ্রেম রুল করাইলে আমার এই ভিডিও ইলিউশনটা পাবো। তো বলতেছে অ্যাবাউট 15 ফ্রেমস পার সেকেন্ড, এটা জেনারেলি। জেনারেলি 15টা ফ্রেম যদি আমি পার সেকেন্ডে রুল করাই বা রান করাই, তাহলে আমি এই ভিডিও ইলিউশনটা পাবো। অবশ্য অনেক ক্ষেত্রে বেশি ইলিউশন করা হয়, 20টা বা 25টা রুল করানো হয়, রান করানো হয়। ইমেজ স্টিল ইমেজকে যদি আমি কন্টিনিউস শো করি, তাহলে আমি এই ভিডিও ইলিউশনটা বা ভিডিও ইমেজটা, ভিডিও যে কন্টিনিউটিটা আমরা বুঝতে পারি যে ভিডিও হচ্ছে বা মুভ করতেছে, কোনো সামথিং এলস ইজ মুভিং। তো র ডাটা রেট ফর অডিও ভিডিও, পিসিএম ভয়েসের জন্য আমাদের নর্মালি লাগে 64 কিলোবিট পার সেকেন্ড। পিসিএম অডিও যেটা মিউজিক, তার জন্য লাগে 1.4 মেগাবিট পার সেকেন্ড। স্ট্যান্ডার্ড ডেফিনেশন টিভি, তার জন্য লাগে 248 মেগাবিট পার সেকেন্ড। হাই ডেফিনেশন টিভির জন্য লাগে 1.2 গিগাবিট পার সেকেন্ড। তো কিলো, মেগা, মেগা, গিগা বাড়ছে। এখানে ভিডিওর জন্য আমার আমার অনেক ব্যান্ডউইথ বেড়ে যাচ্ছে, অনেক ইনফরমেশন আমার ট্রান্সমিট করতে হবে, অনেক ট্রান্সমিট ইনফরমেশন স্টোর করতে হবে। তাহলে এইখানে যেটা করতে হবে যে এত ইনফরমেশন তো একসাথে পাঠানো সম্ভব না। তা আমরা কি করি, আমরা কম্প্রেশন করি, কম্প্রেশন করে এটা ক্যাপাসিটি কমে দিই। কেন কমাই? কারণ আমার স্টোর করতে গেলেও জায়গা লাগবে, ট্রান্সমিশন করতে গেলেও ব্যান্ডউইথ লাগবে। তো আমি একসাথে এতগুলো ইনফরমেশন পাঠাইলে আমার অনেক সময় কস্টলি হয়ে যাবে, সেটা হয়তো জেনারেল পিপলের জন্য বিয়ার করা সম্ভব হবে না। এর জন্য আমরা সিস্টেমের মধ্যে এতটুকু কম্প্রেস করি যে কম্প্রেস করলে আমার কোয়ালিটিটা খুব একটা ডিগ্রেড করবে না, সেই পরিমাণ আমরা কম্প্রেস করে থাকি। এবং কম্প্রেস করার ক্ষেত্রে দুই ধরনের কম্প্রেশন আছে, একটা হলো লসি কম্প্রেশন, একটা লসলেস কম্প্রেশন। লসি কম্প্রেশন যেটা ফেরত আসবে না, মানে কিছু ইনফরমেশন লস হলেও যাতে কোনো সমস্যা না হয়, এই পরিমাণ 5 থেকে 25% ইনফরমেশন বাদ দিলেও নর্মালি ভিডিও কোয়ালিটি খুব একটা ডিগ্রেড করে না, এটুকু আমরা ইজিলি বাদ দিতে পারি। আর লসলেস কম্প্রেশন যেটা আছে, যেটা কম্প্রেস করলে আবার রিকভার করা যায়, রিকনস্ট্রাক্ট করা যায়, সেইখানে আমরা বেশি পরিমাণ কম্প্রেস করি, 50 to 70% অরিজিনাল সাইজের চেয়ে আমরা কম্প্রেস করে থাকি, যাতে করে ট্রান্সমিশনের সময় বা স্টোরে কম ব্যবহার হলো, যখন আমরা প্লে করি তখন আবার এটাকে ডিকম্প্রেস করে আমরা ব্যবহার করলে আমার কি হবে, আমার স্টোরেজ ক্যাপাসিটিও কম লাগবে এবং অ্যাজ ওয়েল এস ট্রান্সমিশনের জন্য ব্যান্ডউইথ ক্যাপাসিটিও কম লাগবে। তো বলতেছে অ্যামাউন্ট অফ কম্প্রেশন ডিপেন্ডস অন অ্যালগরিদম এন্ড ডেটা সোর্স। কি পরিমাণ কম্প্রেশন করবো সেটা ডিপেন্ড করতেছে কি জন্য ইউজ করতেছে। যেমন হাই মোশন ভিডিও ক্যানট বি কম্প্রেস অ্যাজ মাচ অ্যাজ লো মোশন ভিডিও। আমি যদি স্টিল ইমেজ পাঠাই সেখানে আমি অনেক কম্প্রেস করতে পারবো, কিন্তু আমি যদি হাই মোশন ইন্টারেক্টিভ সার্ভিস ইউজ করি, খুব হাই ডেফিনেশন আমার মুভি করি, খুব হচ্ছে মানে ফাইট হচ্ছে, বা কোন একটা মানে খুব মানে ফাস্ট সিন আর কি, ফাইট বা ড্যান্স,
যে ধরনের হোক, এই ধরনের কেসে আমার কি ওই ধরনের কম্প্রেস আমি করতে পারবো না হাই মোশন ভিডিওতে। বিভিন্ন ধরনের কোডিং সিস্টেম ইউজ করা হয় এবং এগুলা বা আলটিমেটলি বিট রেটের সাথে কোয়ালিটি, কমপ্লেক্সিটি, অনেক কিছু, প্রসেসিং টাইম, এগুলো আমার ট্রেড অফের মধ্যে চলে আসবে। যে বিট রেট আমি কমাইতে চাইলে কোয়ালিটি কমে যাবে, তাহলে আমি কত কমাইতে পারবো, বা এটা কমাইতে গেলে কমপ্লেক্সিটি বেশি বেড়ে যাবে কিনা, এগুলো বিবেচনার্থে বিভিন্ন ভয়েস কোডেক্স, বিভিন্ন স্ট্যান্ডার্ড, আইটিইউ স্ট্যান্ডার্ড বা জিএসএম স্ট্যান্ডার্ড, অডিও কোডেক, লসি সিস্টেম যেগুলো ইউজ করে, ডলবে ডিজিটাল বা ইমপেক্ট সিস্টেম, অডিও কোডেক লসলেস যেগুলো আছে, বা ভিডিও কোডেক আছে, এমপেগ ক্যাটাগরি কিছু আছে, বা উইন্ডো মিডিয়া যেগুলো ইউজ করে প্লেয়ার তার জন্য আছে। বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আছে, সেগুলো তাদের সিস্টেমের মধ্যে ডিফাইন করা আছে। সেগুলো যে ইউজ করে, যে স্ট্যান্ডার্ড ইউজ করে যে কাজ করবে তার মতো করে সেগুলো করবে। এগুলো মুখস্থের কিছু নেই, জাস্ট দেখার জন্য, আমাদের একটা ধারণা নেওয়ার জন্য কোডেকগুলো। পারফরমেন্স রিকোয়ারমেন্টস অফ অ্যাপ্লিকেশন, ডেটা রেটস কি পরিমাণ লাগবে, ভয়েস অডিওর জন্য নর্মালি 10 to 100 কিলোবাইট পার সেকেন্ড, আর ভিডিও অ্যাপ্লিকেশনের জন্য মেগাবিট মেগাবিট পার সেকেন্ডে চলে যাচ্ছে। এরর হচ্ছে মোস্ট অ্যাপ্লিকেশন ক্যান নট টলারেট স্মল নাম্বার অফ এরর্স। মোস্ট অ্যাপ্লিকেশন ক্যান টলারেট স্মল নাম্বার অফ লস ডাটা হলে আমার খুব একটা সমস্যা হয় না, এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, ক্যান ইউজ ফরওয়ার্ড এরর কারেকশন টু রিডিউস এরর, যদি প্রয়োজন হয়। নর্মালি এখানে লাগে না। অথবা রিট্রান্সমিশন ইউজ করে, রিট্রান্সমিশন নর্মালি এখানে ইউজ করা হয় না, কারণ এখানে ডিলে বেড়ে যায়। ডিলে বাড়লে অ্যাপ্লিকেশনটা, এই ধরনের ভিডিও অ্যাপ্লিকেশনটা, মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনটা এটা টলারেট করে না। এরর রেজাল্টস ইন ড্রপ ইন কোয়ালিটি এট রিসিভার। এরর কি হয়, এরর যদি হয়ে থাকে তাহলে অনেক সময় রিসিভারে সেটা ড্রপ হিসাবে, মানে ড্রপ করে দেয়, যে এটা না হলে যদি চলে, সে ধরনের কেসে সেটা প্লে করতে পারে। এরকম অ্যাভেলিটি থাকলে সে সেটাকে ড্রপ করে দেয়। ডিলে, ইন্টারঅ্যাক্টিভ অর কনভারসেশনাল অ্যাপ্লিকেশন হ্যাভ স্ট্রিক্ট ডিলে রিকোয়ারমেন্ট। কোনো ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন আমরা যেটা ইউজ করতেছি এখন, ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন, এই ধরনের ক্ষেত্রে ভয়েস কল নর্মালি একটা রেঞ্জ আছে, এবং যদি মডারেট একটা রেঞ্জ আছে, এবং যদি 400 মিলি সেকেন্ডের চেয়ে বেশি ডিলে হয়, তাহলে সেটা আনস্টেবল হয়ে যাবে বা আনইউজেবল হয়ে যাবে। সেটা ইউজ করা তো মানে কেটে কেটে যাবে, মধ্যে মধ্যে ডিসকানেক্টেড হয়ে যাবে। স্ট্রিমিং অ্যাপ্লিকেশনকে টলারেট লার্জ ডিলে বাই ইউজিং বাফার্স। স্ট্রিমিং যে অ্যাপ্লিকেশন গুলো আছে, সেগুলো যে আমরা বাফার ইউজ করতে পারি, বাফার ইউজ করে এই ডিলে গুলাকে কি সাপোর্ট দেওয়া হয়। যে ডিলে হলে অনেক সময় অ্যাপ্লিকেশন বা ইউজারের একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, বা ভেঙে ভেঙে আসে, কেটে কেটে আসে। এটাকে অ্যাভয়েড করার জন্য নর্মালি বাফার ইউজ করে থাকে। জিটার, মোস্ট অ্যাপ্লিকেশন রিকোয়ার্স লো জিটার ফর স্মুথ প্লেব্যাক অফ অডিও ভিডিও। তো মোস্ট অ্যাপ্লিকেশনে যেটা দরকার পড়ে যে লো জিটার। জিটার, জিটার মানে ভেরিয়েবল ডিলে। যে একটা প্যাকেট আসলো 10 সেকেন্ড পরে, একটা প্যাকেট আসলো 50 সেকেন্ড পরে, একটা প্যাকেট আসলো 30 সেকেন্ড পরে, আর একটা প্যাকেট আসলো 70 সেকেন্ড পরে, এরকম যাতে না হয়, সেটা যাতে একটা স্মুথ একই রেটে আসে। একই রেটে যদি আসে তাহলে জিটার নেই। আর যদি একই রেটে না আসে, একই ডিলেতে না আসে, ডিলে ভেরিয়েশন হয়, তো সেটাকে জিটার বলে। এবং জিটারটা যত সম্ভব এটা কম ভেরিয়েশন হয়, সেটাই সব অ্যাপ্লিকেশন, মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন সেটা রিকোয়ারমেন্ট। এখানে নো জিটার হলে কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে আমার সেন্ডার যখন সেন্ড করতেছে, তার 50 মিলি সেকেন্ড পরে সেটা রিসিভার পাচ্ছে, এবং 50 মিলি সেকেন্ড পরে যদি আমি প্লে করি কোনো একটা প্লেয়ার, মিউজিক প্লেয়ার বা সেটা ভিডিও প্লেয়ার, কোনো সমস্যা নেই, সেটা প্লে হতে থাকবে। মানে ওইটা 50 মিলি সেকেন্ড পরে আসলো, তার মানে ওইটা শেষ হয়ে যায়, তার একটা চলে আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু যে জিটার হয়, দেখা গেল যে সেকেন্ড প্যাকেটটা যখন আসলো, থার্ড প্যাকেটটা আসতে সেটা অলমোস্ট 100 মিলি সেকেন্ড পরে আসলো। দ্বিতীয় প্যাকেটটা আছে, তৃতীয় প্যাকেটটা 100 মিলি সেকেন্ড পরে আসলো, যদিও তারা, সরি, এটা মাঝখানে হ্যাঁ, 70 প্যাকেটটা আসলো, 80 পাঠাইছিল সে, 40 থেকে 120, মানে 80 মিলি সেকেন্ড পরে, কিন্তু তার 100 মিলি সেকেন্ড পরে সে আসলো। তো এখানে ভেরিয়েশন করতেছে, একটা আগে আসতেছে, একটা পরে আসতেছে, ডেভিয়েশন অফ ডিলে। এই ধরনের কেস যদি হয়, তাহলে আলটিমেটলি ঝামেলা হয়ে যায়, সেখানে প্যাকেট 2 থেকে স্টাক হয়ে যাবে, প্যাকেট 3 সে পাচ্ছে না, সে তো স্মুথ প্লে এখান থেকে এখানে যাইতে পারতেছে না। তো কি করবে, সে আগের প্যাকেটে স্টাক হয়ে যাবে বা ফ্রোজেন হয়ে যাবে। হয়ে গেলে একটা ঝামেলা হ্যারাস করবে। সেটা আমাদের সে ধরনের ভিডিও প্লে বা অডিও প্লে আমরা চাই না। এবং সেটাকে অ্যাভয়েড করার জন্য যেটা করা হয়, সেটা একটা বাফারিং ইউজ করে। যে বাফারিং হচ্ছে এই ধরনের, যে এই সিস্টেমটাকে এমন ভাবে প্লে করবে যাতে করে এরপরে যত গ্যাপে আসুক না কেন,
সেটা যাতে কাভার হয়ে যায়। তো এখানে যদি আমরা দেখতে পারতেছি যে 50 মিলি সেকেন্ড যদি এটার ভেরিয়েশন, তাহলে আলটিমেটলি যদি আমরা 70 মিলি সেকেন্ড থেকে শুরু করি, 70 মিলি সেকেন্ড পর থেকে যদি এটা প্লে করা শুরু করি, তাহলে আলটিমেটলি কোনো বা এই যে যে ডিলেটা হচ্ছে, যে ভেরিয়েশন অফ ডিলেটা হচ্ছে, এতে কোনো এফেক্ট সে পড়বে না, প্লেটা স্মুদার হবে। প্লেটা তখন স্মুদার হবে, কেউ আগে আসবে, পরে আসলো, এই মিলি সেকেন্ডের পরে সে আসবে না, 70 মিলি সেকেন্ড গ্যাপের পরে কেউ আসবে না। যেহেতু এই মিলি সেকেন্ড গ্যাপ আর এর বেশি গ্যাপ নাই, কাজে আলটিমেটলি একবার প্লে শুরু হইলে সে কন্টিনিউয়াস গ্যাপে সেই কাজটা সেরে ফেলবে। এটা সম্ভব হয় শুধু এই কারণে যে আমি যে আগে আসছে তাকে আমি একটু স্টিল ওয়েট করাবো একটা সময় পর্যন্ত। নর্মালি আমরা সিস্টেমেও দেখি যে একটা বাফারিং হয়, এটা বাফারিং হওয়ার না পাক পর্যন্ত জিনিসটা প্লে হয়। নেটওয়ার্ক যখন স্লো থাকে, যখন হাইলি কনজেস্টেড থাকে, আমরা কোনো জিনিস ওপেন করি, কোনো ভিডিও প্লেয়ার বা ইউটিউব অন করি, তখন দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ বাফারিং না হওয়া পর্যন্ত আমার জিনিসটা প্লে হয় না। এবং প্লে যখন শুরু হয় তখন আলটিমেটলি সেটা স্মুথলি চলে। তার মানে এই যে শুরুতে যে আমার এইটা স্টোরেজটা বা বাফারিং করে যে রাখা প্রথম প্যাকেট গুলা, সেগমেন্ট গুলা, সেগুলা রাখার কারণ হচ্ছে যাতে পরবর্তীতে ডিলেতে আসলে সেটা অ্যাবজর্ব করে নিতে পারে। এই জিনিসটা বাফারিং এর মাধ্যমে করা হয়, বা র্যান্ডম ডিলে, যাকে জিটার বলতেছে, জিটারটাকে এইভাবে রিজলভ করা হয়। প্লেব্যাক বাফারস আর দ্য মেইন মেকানিজম টু ডিল উইথ জিটার। জিটার থাকলে প্লেব্যাক বাফার যদি আমি ইউজ করি, এবং এর বাফারের মাধ্যমে আমি যে আর্লি প্যাকেটগুলো আছে সেগুলো স্টোর করতেছি, এবং একটা নির্দিষ্ট সময় পরে, একটা সুইটেবল টাইম পরে আমরা অন করতে রান করতেছি, যাতে করে এই পরবর্তী র্যান্ডম ডিলেটা ভিজিবল না হয়। প্যাকেটস মাস্ট ইনক্লুড সিকোয়েন্স নাম্বার এন্ড টাইম স্ট্যাম্প থাকতে হবে, এটা বোঝার জন্য। রিসিভার বা ফার্স্ট প্যাকেট আনটিল দে আর রেডি টু বি প্লেড, শুরু হওয়ার আগ পর্যন্ত রিসিভার বাফারে থাকবে। হাউ লং টু ডিলে বিফোর স্টার্টিং প্লেব্যাক, কতটুকু ডিলে করবে সেই প্লেব্যাকটা শুরুর আগ পর্যন্ত, সেটা ডিপেন্ড করবে বিভিন্ন ইসের উপর। যে ফর স্টোর অডিও ভিডিওর জন্য সেভারাল সেকেন্ডস ইজ ওকে, ফর লাইভ অডিও ভিডিও 1 to 3 সেকেন্ড মে বি টলারেবল, ফর ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন মাস্ট বি লেস দেন টলারেবল, টলারেটেড ডিলে যেমন 100 সেকেন্ড, হান্ড্রেডস অফ মিলি সেকেন্ড, এর কম হইতে হবে। তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, যে অডিও ভিডিও স্ট্রিমিং, লাইভ অডিও ভিডিও স্ট্রিমিং, ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ধরনের এই ডিলে টাইম, ইনিশিয়াল ডিলে টলারেবল, এবং সেই দিকে মাথায় রেখে আমাকে রিসিভারের বাফার সাইজটা সিলেক্ট করতে হবে, এবং সেইভাবে কি করতে হবে, সেটাকে শুরু করতে হবে সেই সময় পর, সময়ের মধ্যে তাকে শুরু করতে হবে, যাতে করে ইউজার অ্যানোয়িং না হয়, ইউজার যাতে অ্যানোয়েড না হয়, ইউজার যাতে খুব একটা মানে বিরক্ত প্রকাশ না করে বা বিরক্তি না হয়, তার একটা স্মুথ থাকে। তো এই পর্যন্ত কার কোনো সমস্যা ভিডিও নিয়ে? ভিডিও শুরু থেকে অডিও, এখন হলো ভিডিও। এনি প্রবলেম? ওকে, কেউ আছে নাকি? ঠিক আছে, প্রবলেম না থাকলে পরে যাই। মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন ইন ইন্টারনেট। ইন্টারনেটে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন কি আছে আমরা দেখি কিভাবে কাজ করে। তো ইন্টারনেট যেটা করে, ইন্টারনেট হলো বেস্ট এফোর্ট সার্ভিস প্রোভাইড করে। কিভাবে? আইপি, ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে। ইন্টারনেট প্রোটোকলটা হচ্ছে একটা বেসিক অফ দ্য ইন্টারনেট, বা একটা ব্যাকবোনও বলা যায়। সে কি করে? আনরিলায়েবল বেস্ট এফোর্ট ডেলিভারি অফ ডেটা। সে আনরিলায়েবল ডেলিভারি প্রোভাইড করে, নো গ্যারান্টিড ডেলিভারি, নো প্রায়োরিটি ফর ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, ডাটাগ্রাম ফ্রম অ্যান অ্যাপ্লিকেশন মে বি প্রসেসড ইন ডিফারেন্ট ওয়েজ বাই রাউটার্স, ইভেন টেক ডিফারেন্ট রুটস, অনেকগুলা ঝামেলা। তার মানে কোনোটাই সে আসলে ম্যানেজেরিয়াল রুল হিসেবে প্লে করে না। আইপিটা একটা, কি বলবো, এটা একটা আহ গাধার মতো, সে শুধু বোঝা পাইতে পারে, কিন্তু তার কোনো ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি নাই, বা এমন কিছু নাই যেটা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে বা সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। সে শুধু কি করতে পারে? তার বোঝা ঘাড়ে করে নিয়ে যেতে পারে। তো সেটা দিয়ে আমি, ঠিক আছে চলে, কাজ চলবে, বাট আমি যদি একটা সুন্দরভাবে চাই, সেটা তো হবে না। এখন আমি জিনিস দিলাম সবই, ভাত তরকারি শাক মাক সব ভর্তা টর্তা সব একসাথে মাখাইলো, তা তো হবে না। আমার স্মুথলি একটা প্ল্যান হইতে খেতে হবে। তো টিসিপি এই কাজটা করে, যে প্রোভাইডস রিলায়েবিলিটি ইজ রিট্রান্সমিশন মেকানিজম। কিন্তু আমার টিসিপি যারা দিচ্ছে রিট্রান্সমিশন, এই রিট্রান্সমিশন তো আবার আমার এই সব ইসে কাজ হবে না।
আমার যে ভিডিও অ্যাপ্লিকেশন, অডিও অ্যাপ্লিকেশনে এখানে রিট্রান্সমিশন দিলে তো আমার কাজ হবে না, কারণ এখানে এত ডিলে টলারেট করতে পারবে না অ্যাপ্লিকেশন গুলো, স্পেশালি যেগুলো ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন বা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, সেগুলো এই পরিমাণ ডিলে টলারেট করতে পারবে না। অ্যাট দ্য স্টার্ট অফ টিসিপি কানেকশন থ্রুপুট ইজ লো। তারপরে যেটা হয় যে টিসিপি যখন কানেকশন সেট আপ করে, তখন এটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা গত দুই ক্লাসে দেখেছি যে টিসিপি যখন স্টার্ট হয়, তখন সে শুরুতে এক প্যাকেট, এক প্যাকেট, দুই প্যাকেট, তিন প্যাকেট, চার প্যাকেট করে বাড়াইতে থাকে। তাহলে এখানে এত স্লো ইনক্রিজ হলে প্রথমে থ্রুপুট কম থাকে, তো এই পরিমাণ নিয়ে এত একটা ভিডিও রান করালে ঝামেলা হয়ে যাবে। শুরুতে যদি এতক্ষণ বসে থাকি, তে জনগণ তো বিরক্ত হয়ে যাবে। এটাই সেটার জন্য ফাইল ট্রান্সফারের জন্য বা ব্রাউজিং এর জন্য ঠিক আছে, বাট ভিডিও অ্যাপ্লিকেশন, ইন্টারেক্টিভ ভিডিও অ্যাপ্লিকেশন বা রিয়েল টাইম ভিডিও অ্যাপ্লিকেশনের জন্য দিস ইজ নট সুইটেবল। দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য টিসিপি আইপি, মানে ইন্টারনেটের আরেক নাম টিসিপি আইপি, যেহেতু টিসিপি আইপি প্রোটোকলে চলে, ডু নট হ্যাভ বিল্ট ইন মেকানিজম টু সাপোর্ট মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন। মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের জন্য ইন্টারনেটের কোনো ট্রান্সপোর্ট লেয়ারের কোনো সাপোর্ট নেই। আইপি তো হয়তো সাপোর্ট দেয়, কিন্তু সেটা তো বললামই, সেটা ম্যানেজারাল রোল প্লে করতেছে না, সে শুধু গাধার মতো, অ্যাজ লাইক এ ডাঙ্কি, সে শুধু প্যাকেট গুলাকে ক্যারি করতেছে বেস্ট এফোর্ট ভাবে, কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে যে কন্ট্রোল করবে সেটা পারছে না। কাজে সেখানে টিসিপি আইপি সেটা মাল্টিমিডিয়ার জন্য সুইটেবল কোনো ট্রান্সমিশন প্রোটোকল সে প্রোভাইড করতে পারতেছে না। ইয়েট উইথ অ্যাডিশনাল সাপোর্টিং মেকানিজম মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন ইন দ্য ইন্টারনেট সাকসেসফুল। কিন্তু অ্যাডিশনাল যে সাপোর্টিং মেকানিজম, তার মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনটাকে ইন্টারনেটে চালাইতে পারতেছি। এটা সৌভাগ্য আমাদের, যখন কোনো একটা টেকনিকের মাধ্যমে অন্য কোনো সেকেন্ডারি বা টারশিয়ারি সিস্টেমের মাধ্যমে আমরা মাল্টিমিডিয়াকে ইন্টারনেটের মাধ্যমে ইনকর্পোরেট করতে পারছি। The voice over IP network terminology, remember the internet refers to a specific IP network. ভালো। ভয়েস ওভার দ্য ইন্টারনেট প্রোটোকল, ভিওপি, আইপি টেলিফোনি, আইপি ফোন, লট অফ নামে তাকে ডাকা হয়। টেকনোলজি আইপি টু মেক এ ভয়েস কল। তাহলে আইপি কে ইউজ করে যখন আমরা ভয়েস কল করি, এটাকে বলতেছি ভয়েস ওভার আইপি। এই ব্রেক 1 মিনিট। টেকনোলজি আইপি টু মেক ভয়েস কলের জন্য, যেটা ইন্টারনেট টেলিফোনে আরেকটা টার্ম, ইন্টারনেট ফোন ভয়েস ওভার দ্য ইন্টারনেট ইউজিং দ্য ইন্টারনেট ফর ভয়েস কল ইউজিং ভিওআইপি টেকনোলজি। দুইটা দুইটা টার্মিনোলজি, দুইটা দুইভাবে হতে করে, কিন্তু ইন্টারনেট ইউজ করে সে কাজটা করে। বাট কোনোটা তো আইপি কে বেস করে, কোনোটা হয়তো অ্যাজ এ হোল ইন্টারনেট ইউজ করে বা তার আপার লেয়ার ইউজ করে। দুইটা ফরমেশন অফ মেকিং এ কল, বাট ইন্টারনেট বেসিক এভরিথিং। আরটিপি একটা প্রোটোকল, ট্রান্সমিট ডিজিটাইজ অডিও ভিডিও সিগন্যাল ওভার দ্য আইপি নেটওয়ার্ক। তাহলে আমরা যেহেতু টিসিপি আইপি, টিসিপি আমরা ইউজ করতে পারতেছি না, কারণ টিসিপি এখানে প্রবলেম আছে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের জন্য। সেটা লটস অফ ডিলে প্রোভাইড করে। কেন প্রোভাইড করে? কারণ সেখানে রিলায়েবিলিটির জন্য সে কি করে, একটা রিট্রান্সমিশন করে, প্যাকেটগুলো রিট্রান্সমিশন করে, এবং রিট্রান্সমিট করতে গেলে হিউজ ডিলে ইনকার করে। সেই ডিলেটা আমাদের এই মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের যে রিয়েল টাইম মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন বা ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন, সেগুলো টলারেট করার মতো। এর জন্য যে প্রোটোকলটা প্রপোজ করা হয়েছে সেটাকে বলতেছে আরটিপি, যেটা হচ্ছে রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকল। ও সেখানে কি করা হয়, ট্রান্সমিট ডিজিটাইজ অডিও ভিডিও সিগন্যাল ওভার দ্যান আইপি নেটওয়ার্ক। আইপি নেটওয়ার্কের মধ্যে দিয়ে সে কি করে, ভিডিও এবং অডিও সিগন্যালকে ট্রান্সমিট করে, তার মানে সাম কনভার্সন করে তার মধ্যে সেন্ডিং করে। এটা কি ইউজেস ইউডিপি, যেহেতু টিসিপি সুইটেবল না, সে ইউডিপি ইউজ করতেছে। কনসিডার আরটিপি এজ এ ট্রান্সপোর্ট প্রোটোকল, আরটিপি কে ট্রান্সপোর্ট প্রোটোকল ইউজ ধরে সে কাজ করতেছে। এবং সিন্স টিসিপি ইজ নট ওয়েল সুইটেড টু ট্রান্সফার মাল্টিমিডিয়া কমিউনিকেশন, আরটিপি ওয়াজ ডিজাইন। আরটিপিটা এই কারণে ডিজাইন করা হয়েছে। মেইন ফাংশনালিটি অফ আরটিপি অ্যালাউ এনি টাইপ অফ মিডিয়া, ভয়েস, ভিডিও, হোয়াট নট, যে কোনো ধরনের কোডেক ইউজ করুক, কোনো সমস্যা নেই। ডিফারেন্ট সোর্স অফ কোডেক ইউজ করতে পারে, সবগুলাই সে কি করে ট্রান্সমিশন করতে পারে। অ্যাডস এ সিকোয়েন্স নাম্বার টু ইচ ব্লক অফ মিডিয়া, এবং সিকোয়েন্স নাম্বার সেট করতে পারে। অ্যাড এ টাইম স্ট্যাম্প টু ইচ ব্লক অফ মিডিয়া, এবং প্রত্যেকটার মধ্যে টাইম স্ট্যাম্প সেট করতে পারে। এই ফাংশনালিটিস আরটিপি আছে। কিন্তু আরটিপি ডাজ নট প্রোভাইড এনি গ্যারান্টিজ অফ রিলায়েবিলিটি, টাইমলিনেস অফ প্রায়োরিটি মেকানিজম। কিন্তু আরটিপি টিসিপির মতো রিলায়েবিলিটি, টাইমলিনেস এবং প্রায়োরিটি মেকানিজম সে সাপোর্ট করে না। না করলেও তার কোনো সমস্যা নেই, তো মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন
হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট দ্যান দ্য আদার ডেটা, কাজে এখানে কোনো সমস্যা নেই, দের ইজ নো মাচ প্রবলেম ইন হিয়ার। আরটিপি প্যাকেট ফরম্যাট টিসিপির মতোই, কিন্তু এখানে 12 বাইট, ওখানে ছিল 20 বাইট। আমাদের কি কি এখানে ইয়ে আছে তার বিভিন্ন যে ফরম্যাট, প্যাকেট ফরম্যাটের মধ্যে কি কি আছে, ভার্সন নাম আছে, ভার্সন, এবার সিকোয়েন্স নাম্বার একটা আছে, সিকোয়েন্স নাম্বার যেটা 2 বাইট। সিকোয়েন্স নাম্বার নর্মালি আমরা ইউজ করি যে প্রত্যেকটা যাতে বুঝে রিসিভার একটা সিকোয়েন্স যাতে গ্রহণ করতে পারে। এক্স বিট, এক্স একটা বিট আছে, একটা এক্স বিট হচ্ছে অপশনাল ফিল্ড মে বি ইনক্লুডেড ইফ সো দ্য এক্স বিট ইজ টু সেট। যদি অপশনাল বিট সেট করা লাগে, অপশনাল হেডারে যদি অপশনাল বাইট প্রয়োজন হয়, তখন আমরা এক্স বিটকে সেট করা থাকলে সে বুঝতে পারে অপশনাল বিট অ্যাড করা হয়েছে এই প্যাকেটের মধ্যে। পি বিট ইজ সেট ইফ নো প্যাডিং ইজ নিডেড আফটার পেলোড। যদি প্যাডিং প্রয়োজন না হয় তাহলে পি বিট সেট করা থাকে, সেট করতে হয়। এম বিট ইজ ইউজড বাই অ্যাপ্লিকেশন টু ইন্ডিকেট মার্কার ইন্ডিকেট। যদি স্পেশাল টাইপ অফ প্যাকেট হয়, যেটা আইসিএমপি প্যাকেট, একটা এরর প্যাকেট বা কোনো ধরনের স্পেশাল প্যাকেট মার্কিং করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এম এম যে ফিল্ডটা আছে সেটাকে সেট করতে হয়। এবং পেলোড টাইপ হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা, সেটা পিসিএম ডাটা না জিএসএম ডাটা না এমপেক ডাটা না মোশন জেপি যে ডাটা, বিভিন্ন ধরনের ডাটাকে ডিস্টিংগুইশ করার জন্য পেলোড টাইপ যেটা আছে, যে কোন ধরনের ডাটা মানে কোন ধরনের কোডেক করা, কোডেক তো ডিফাইন করবে যে এটা ভয়েস ডাটা না ভিডিও ডাটা, বা কি ধরনের মডুলেশন করা হয়েছে বা এখানে কোডেক করা হয়েছে সেটা শো করবে। টাইম স্ট্যাম্প তো টাইম দিবে। এবং এসএসআরসি যেটা, যে ইউনিক আইডি ফর সোর্স, যে অনেকগুলা সোর্স মিলে একসাথে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা ট্রান্সমিশন মিক্সচার হয়ে, মানে 3জন ইউজার পাঠাচ্ছে একসাথে মিক্স হয়ে সে আমেরিকায় যাবে, আলাদা আলাদা যাবে না, যাতে করে তার আলাদা আলাদা রাউটিং নষ্ট না, রুটটা নষ্ট না হয়। এবং এটাকে এনহ্যান্স করার জন্য নর্মালি এই ধরনের যে কয়টা আইডি থেকে কয়টা সোর্স থেকে আমার এই মেসেজটা আসতেছে বা এই স্ট্রিমটা আসতেছে, সেটা এসএসআর ডিফাইন করা থাকে। সিসিপি ইন্ডিকেট নাম্বার অফ সোর্সেস, নাম্বারটা এবং তার আইডি গুলা দুইটা ফিল্ডের মধ্যে, এসএসআর তার আইডি গুলা থাকে, আর সিসির মধ্যে থাকে কতগুলা সোর্স, এবং যেটা থাকে সেগুলো ওইটার মধ্যে ইনক্লুডেড থাকে। তো তিনটা হলে তিনটা আইডি এসএসআরসির মধ্যে থাকবে। প্যাকেট ফরম্যাট, RTT transmission and mixing, যে any application may change the payload type in the middle of a session. Any application, an application may change the payload type in the middle of the session. তো তার পেলোড টাইপ চেঞ্জ করতে পারে, চেঞ্জ অ্যাকর্ডিং টু অ্যাচিভ বেটার কোয়ালিটি আর লোয়ার দ্য রেট। কেন এটা করলে সুবিধা কি, যে এনকোডিং যদি চেঞ্জ করে, চেঞ্জ করতে না পারে, যে এক সময় হয়তো আমার কোয়ালিটি নেটওয়ার্কে কনজেশন হয়ে যাচ্ছে, এই মুহূর্তে তো হাই কোয়ালিটি ডাটা পাঠালে রিসিভার সেটা নিতে পারবে না, বা অনেক প্যাকেট লস হবে। সেটাকে করতে হলে আমি হয়তো সেখানে আমার এনকোডিংটা কমিয়ে দিলাম, বা সেটা লোয়ার গ্রেড করে দিলাম। দ্য পেলোড টাইপ ফিল্ড মেক্স সাচ ট্রান্সমিশন পসিবল। পেলোড টাইপ ফিল্ডের মাধ্যমে এই এই চেঞ্জটা সম্ভব হয়। ট্রান্সলেশন মে বি পারফর্ম বাই ইন্টারমিডিয়েট ডিভাইসেস, যেমন রাউটার গুলা এই কাজটা করতে পারে। ইন্টারমিডিয়েট ডিভাইস বলতে রাউটারই বোঝায়, তারাও করতে পারে এটা। তো এর মাধ্যমে যেটা হয়, আরটিপি এই ট্রান্সলেশন এবং মিক্সিং এর সেই অ্যাবিলিটি প্রোভাইড করতেছে। এতে করে সেন্ডার এবং রিসিভার মধ্যে একটি স্মুথ কমিউনিকেশন বা স্মুথ ট্রান্সমিশন, ডাটা ট্রান্সমিশন সম্ভব হয়। যদি তার এনহ্যান্স করতে হয়, সে হয়তো আপার কোনো কোডেক্স ইউজ করতেছে, যদি তার এই মুহূর্তে মনে হয় যে কনজেস্টন ডাটাগুলো আসলে ঠিক মতো রিসিভারকে যাচ্ছে না, ডিলে বেশি হচ্ছে, জিটার বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে সে আবার ডাউনগ্রেড করে দিবে। করে দিলে আলটিমেটলি কোডেক কমিয়ে দিবে। তাতে সে আবার জানাইতে হবে তাকে যে আমি কোন কোডেক ইউজ করতেছি, না সে রিসিভার সেটা রিভার্স করবে কিভাবে। কাজে এই জিনিসটা জানিয়ে তা করতে হবে। মাল্টিপল সোর্সেস মে কন্ট্রিবিউট টু এ সেশন। এরকম হতে পারে যে আমার সাইডে আমরা 5জন আছি, আপনাদের সাইডে তোমাদের সাইডে তোমরা 20 জন আছো, প্রত্যেকের সাথে কমিউনিকেশন করবে। কারণ আপনার তোমরা আছো 20 জন আমেরিকাতে, আমরা 5জন আছি বাংলাদেশে। তাহলে এই যে 20 জন আমার 5জনের কাছে যে ডাটা আসবে, মাঝখানে এটা একসাথে আসবে। তার মানে তোমাদের 20 জনের ডাটা নিয়ে একসাথে আসবে, আবার আমাদের 5জনের ডাটা নিয়ে একসাথে তোমাদের কাছে যাবে। এইভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে কমিউনিকেশন করা যায়, যাতে করে ব্যান্ডউইথটা প্রিজার্ভ থাকে, বা নেটওয়ার্কের যে এই যে মাল্টিপল রুট
মাল্টিপল লিঙ্ক যাতে একজনের জন্য একাধিক বরাদ্দ না হয়। এতে করে একটা সাশ্রয়ী হয়, মানে নেটওয়ার্ক কমিউনিকেশন বা কানেকশন অনেক সাশ্রয়ী হয়। এনআরটিপি যেহেতু কোনো রকম খুব একটা বেসিক সুবিধা প্রোভাইড করতেছে না, সে কোনো অন্য কিছু করতেছে না, সে শুধু বেসিক কিছু ইন্টারমিডিয়েট সার্ভিস প্রোভাইড করতেছে, তাকে কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল প্রোটোকল ইউজ করতেছে, যেটাকে আরটিপি কন্ট্রোল প্রোটোকল বলতেছে, রিয়েল টাইম প্রোটোকল কন্ট্রোল প্রোটোকল। তাকে কন্ট্রোল করার জন্য আরেকটা প্রোটোকল ডিফাইন করতেছে, যেটাকে আরটিসিপি বলতেছে। আরটিপি ফর সেন্ডিং অডিও ভিডিও ডাটা স্ট্রিমস। আরটিপি শুধু অডিও ভিডিও ডাটা স্ট্রিমকে সেন্ডিং করার জন্য ব্যবহার হচ্ছে। আর আরটিসিপি কে ইউজ করতেছে, ইজ ইউজ ফর এক্সচেঞ্জিং ইনফরমেশন বিটুইন সেন্ডার এন্ড রিসিভার দ্য অ্যাবাউট দ্য স্ট্রিমস এন্ড ইউজার্স। আরটিসিপি তাদের মধ্যে এক্সচেঞ্জটা কিরকম ভাবে হবে এই সেন্ডার এবং রিসিভারের মধ্যে, সেটাকে সে নির্ধারণ করে বা ইনিশিয়েটটা করে বা টিয়ার ডাউন করে, লাইনটা কারেকশন করে, লাইনটা কেটে দেয়, বা তার মধ্যে কোন অ্যানোমালিস থাকলে সেটাকে সে রিজলভ করে। এই কাজগুলো আরটিসিপি করে থাকে, এবং তার মধ্যে 5 টাইপ অফ মেসেজিং এর মাধ্যমে, মেসেজ ট্রান্সমিশনের মাধ্যমে, বা মেসেজ ডেলিভারি বা মেসেজ হ্যান্ডশেকিং এর মাধ্যমে সেই কাজগুলো করে থাকে। এবং সেখানে সেন্ডার রিপোর্ট, রিসিভার রিপোর্ট, সোর্স ডেসক্রিপশন মেসেজ, বাই মেসেজ, অ্যাপ্লিকেশন স্পেসিফিক মেসেজ, এইসব মেসেজ গুলোর মাধ্যমে সে এই প্রক্রিয়াগুলো করে থাকে। তো সেন্ডার রিপোর্ট যেটা করে, সেন্ডার পিরিয়ডিক্যালি সেন্ডস এ রিপোর্ট টু রিসিভার at least an absolute time stamp so receiver can synchronize different steps. তো সেন্ডার নির্দিষ্ট টাইম অন্তর অন্তর পিরিয়ডিক্যালি একটা রিপোর্ট সে রিসিভারকে পাঠায়, যাতে করে রিসিভারে কি করে, সেন্ডার সম্পর্কে সিঙ্ক্রোনাইজ করতে পারে। কিভাবে? সেন্ডার সেই রিপোর্টের মধ্যে একটা টাইম স্ট্যাম্প পাঠিয়ে দেয় তার, সেই রিসিভার তার টাইম স্ট্যাম্পটাকে টিউন করেন এখান থেকে, যাতে করে সেন্ডার এবং রিসিভার একই টাইম স্কেলে থাকতে পারে, যাতে এই মানে ডিসিঙ্ক্রোনাইজেশন না হয়ে যায়। একইভাবে রিসিভার রিপোর্টের মাধ্যমে মধ্যে রিসিভার সেন্ডারকে মধ্যে মধ্যে একটা মেসেজিং সেন্ড করে। সেই মেসেজের মধ্যে কি থাকে, তার বাফার সাইজ থাকে, তার কনজেশনের পরিমাণ থাকে, যে কি রকম কনজেস্টেড হচ্ছে, তার বাফার সাইজ কি পরিমাণ প্যাকেট সে নিতে পারবে, এগুলা সেই সেন্ডারকে জানায়। সেন্ডার এই মেসেজ পাওয়ার পরে সে তার যে ট্রান্সমিশন যে ফ্লোটা, সেটাকে সে কন্ট্রোল করতে পারে, যাতে করে সে বেশি না পাঠায় বা কম পাঠায়, যাতে করে রিসিভার সহনীয় মাত্রায় সেটা পেতে পারে। আর সোর্স ডেসক্রিপশন, যে কি পরিমাণ সোর্স তাকে স্ট্রিমিং করতেছে, বাই মেসেজ যদি কোনো লাইন কেটে দিতে হয় বাই মেসেজ এর মাধ্যমে করে। অ্যাপ্লিকেশন স্পেসিফিক মেসেজ, অ্যাপ্লিকেশন মে ইউজ দিস ফর দেয়ার ওন পারপাস, ক্লোজ ক্যাপশন অর সাবটাইটেল অর ফর ভিডিও স্ট্রিম। কোনো ধরনের স্পেশাল, যদি আমরা অনেক সময় ভিডিওর মধ্যে সাবটাইটেল দেখি বা কোনো আহ, তার মধ্যে অনেক কিছু অ্যাড মিক্সার করতে হয়, সেই ধরনের কাজের জন্য নর্মালি আমার ওই এই ধরনের মেসেজিং ইউজ করা হয়। আমাদের লাস্ট ক্লাস আজকে সেটা হচ্ছে আইপি টেলিফোন এন্ড সিগন্যালিং উইথ ভয়েস কমিউনিকেশন। সিগন্যালিং ইজ রেফার্স টু দ্য প্রসেস অফ এস্টাবলিশ টেলিফোন কল। তো ভয়েস কমিউনিকেশনের জন্য আমাদের সিগন্যালিং যেটা হয়, যে টেলিফোন সিস্টেমে আমরা যদি টেলিফোন চিন্তা করি, আমাদের কনভেনশনাল টেলিফোন সিস্টেম, সেখানে সিগন্যালিং মানে হচ্ছে যে একটা কল সেট আপ হবে দুইজন ইউজার, সেন্টার এবং রিসিভারের মধ্যে। যখন একটা কল সেট আপ হয়, তখন সেটাকে আমরা সিগন্যালিং বলি। ইন পিএস10 প্লেন পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক, যেটা পাবলিক সার্ভিস টেলিফোন নেটওয়ার্ক, সেইখানে যেটা হয়, সেখানে একটা প্রোটোকল ইউজ করা হয়, সেটাকে বলে সিগন্যালিং সিস্টেম 7। তার মাধ্যমে কি করা হয়, একটা ডেস্টিনেশন ফোন নাম্বারের সাথে সেন্ডারের একটা কানেকশন তৈরি করে, একটা সার্কিট তৈরি করে, তার মাধ্যমে যাতে সেন্ডার রিসিভারের সাথে কথা বলতে পারে বা বোথ কমিউনিকেশন হতে পারে। এটার মাধ্যমে কি করে, হ্যান্ডেলস কল ফরওয়ার্ডিং, এরর রিপোর্টিং, বিজি সিগন্যাল, লট অফ থিংস। সিগন্যালিং সিস্টেম 7 এর মাধ্যমে বিভিন্ন ধরনের যে ফাংশনস একটা কলের মধ্যে, সেগুলা সে প্রোভাইড করে থাকে। এবং আইপি টেলিফোনির একটা ইকুইভ্যালেন্ট প্রোটোকল ইজ নিডেড। তা আমরা যে যদি ইন্টারনেটে টেলিফোন ইউজ করতে চাই, তাহলে আমরা কনভেনশন টেলিফোন সিস্টেমে যে সিস্টেম আছে সিগন্যাল সিস্টেম 7, সেরকম একটা জিনিস আমরা পাইতে চাই, যাতে করে কনভেনশনাল টেলিফোনের সাথে আমাদের আইপি টেলিফোনের একটা কমিউনিকেশন হতে পারে, বা আইপি টেলিফোন থেকে করলে আমার কনভেনশনাল ল্যান্ড টেলিফোনে আসতে পারে, আবার ল্যান্ড টেলিফোন থেকে করলে যাতে আইপি টেলিফোনে আসতে পারে, এরকম একটা গেটওয়ে যাতে থাকা লাগে, সেটা আমরা শুরু করবো। মাস্ট বি এবল টু ট্রান্সলেট বিটুইন পিএসটি এন্ড আইপি নেটওয়ার্ক ইউজিং এ গেটওয়ে ডিভাইস। এটা গেটওয়ে ডিভাইস যাতে এরকম থাকে কম্প্যাটেবল, যাতে করে এই দুই ধরনের টেকনোলজির মাঝখানে ওল্ড ওল্ড যেটা যেটা ওল্ড টেকনোলজি, টেলিফোন টেকনোলজি, সেটার সাথে যে নিউ টেকনোলজি মডার্ন যাতে আমাদের আইপি টেলিফোনি, সেটার সাথে যাতে একটা কমিউনিকেশন বা ব্রিজিং হয়।
টু সেটস অফ স্ট্যান্ডার্ড প্রপোজ ফর আইপি টেলিফোনি সিগন্যালিং। এই আইপি টেলিফোনি সিগন্যালিং এর জন্য দুইটা স্ট্যান্ডার্ড, যেটা আইইটিএফ, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, বা ইন্টারন্যাশনাল টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ ইউনিয়ন, তারা দুইটা স্ট্যান্ডার্ড ডিফাইন করছে এবং দুইটা স্ট্যান্ডার্ড ভিন্ন ভিন্ন ভাবে তারা প্রপোজ করছে কিভাবে এটা এই কম্প্যাটিবিলিটিটা রাখা যায়, বা সিগন্যালিং সিস্টেম 7 এর মতো যে বা ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো আইপি টেলিফোনিতে দেওয়া যায়। এই ইকুইভ্যালেন্ট টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ দুইটা টেকনোলজির মধ্যে কম্প্যাটিবিলিটি, এই দুইটা স্ট্যান্ডার্ড ডিফাইন করতেছে এবং সেই অনুযায়ী তারা ইমপ্লিমেন্ট করে, এটা কাজ চলতেছে। এই হলো তোমাদের আজকে ক্লাস। তোমাদের এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বলো, জিজ্ঞেস করো। কে আছো? জনগণকে নাই নাকি? হ্যাঁ স্যার। আর কোনো প্রশ্ন নাই? না স্যার, নেই মনে হয়। নেই মনে হয়, নাইয়েরও আবার মনে হয়? সর্বনাশ। তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, আমরা নেক্সট ক্লাস নিব হচ্ছে উম, কিবারে, শনিবারে। আমরা নেক্সট ক্লাস নিব হচ্ছে শনিবারে, আগামী শনিবারে। আমাদের সোমবারের ক্লাসটা শনিবারে নিব, আমি থাকবো না সোমবারে। তাহলে সোমবারের ক্লাসটা আমি শনিবার রাত্রে নিব, ঠিক আছে? ওকে। जी सर। আমরা এটা শেষ করে দিব। আহ তোমার মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনটা আমরা শেষ করে দিব নেক্সট শনিবারে। শর্ট ক্লাস হবে, বেশি বড় ক্লাস হবে না, সমস্যা নেই। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন না থাকে, হোয়াট ক্যান আই ডু?